প্রমাণ দেখাতে পারলাম তা কিন্তু করবেন না, অবশ্যই সেগুলো কিন্তু রেডি রাখবেন। আচ্ছা, বাকিগুলো তো এখানে লাগবে না, কারণ প্রাপ্তবয়স্ক যেহেতু ওখানে বলে দিয়েছে। আচ্ছা, এরপরে একটা দেখুন 5 নম্বর কলামটা রয়েছে। কি রয়েছে 5 নম্বর কলামে? কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান কোনো ধারক? অর্থাৎ সাংবিধানিক পদের মধ্যে এখানে উল্লেখ করেই দিয়েছে যে এই সমস্ত পদের মধ্যে কেউ কি রয়েছেন। তো হতে পারেন যে এরকম ফ্যামিলির মেম্বাররাও হয়তো ফর্মটা ফিল আপ করবেন, তো তারা হ্যাঁ করবেন। আর যদি এরকম মেম্বারের সংখ্যা তো কম হবে, তাহলে না করবেন বাকিরা। আর এখানে আরেকটা জিনিস, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার। এখানে দেখুন সদস্য না মানে উনি কে, মানে উনি 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, না 3 নম্বর সদস্য, না হেড অফ দ্য ফ্যামিলি, সেটা এখানে লিখবো আর কি। এখানে একটা কথা বলেছে দেখুন, প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা মানে নিজে সই করা আর কি। তাহলে এখানে যা যা লিখছেন তাতে কিন্তু আপনাকে নথি দিতে হচ্ছে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আচ্ছা, এটা অনেকেই থাকবেন, অনেকে হাজব্যান্ড মারা গেছেন, তিনি হয়তো লক্ষ্মী ভাণ্ডার নিতেন, বা পেনশনভোগীরা হয়তো পান না। তো এরকম কেউ কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে ওনার হাজব্যান্ডও সরকারি কি পেনশন পান, বা উনি নিজে পান, মানে মারা গেলে উনি নিজে পাচ্ছেন ওনার হাজব্যান্ডের জায়গায়, বা ওনার হাজব্যান্ড বেঁচে থাকলে ওনার হাজব্যান্ড পাচ্ছেন তখন। তো সেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। অবশ্যই সত্য ইনফরমেশন দেবেন, আগেই বলেছি কত নম্বর সদস্য সেটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে লিখেছে দেখুন, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। অর্থাৎ আপনি যে তথ্যই দিচ্ছেন না কেন সেই তথ্যর কিন্তু সহায়ক নথি কিন্তু আপনাকে দিতে হবে। আমি বলতে বলতে আমার মাথা ঘুরছে, তো এটা আপনাদের ধৈর্য সহকারে দেখতেই হবে। তারপরে দেখুন, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ সে কোনো ব্যবসা করলেই তার জিএসটি নাম্বার থাকবে। এখানে দেখুন জিএসটি নাম্বারও চাওয়া হয়েছে। তো এটা সবার থাকবে না, যিনি ব্যবসা করবেন তারই শুধু থাকবে। তাহলে এটা না হবে বেশিরভাগ ক্ষেত্রেই, এক্ষেত্রে না হবে। এক্ষেত্রে আমি এটা না করে দিচ্ছি, আগেরটাও না করে দিচ্ছি। এটা জেনারেল কেসে নাই হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো থাকবে না, খুব অল্প সংখ্যক মানুষের এগুলো থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস উল্লেখ করেছে, পরিবারের মোট বার্ষিক আয়। এখানে দেখুন বার্ষিক আয়, এখানে টাকায় চেয়েছে, এখানে সংখ্যাটা দেবেন, এখানে টাকায় লিখবেন, এখানে সংখ্যাটা দেবেন, বা এখানে টাকাটা কথাটা লিখবেন, নিচে সংখ্যাটা দেবেন। তো যার যেটা বার্ষিক আয় আনুমানিকভাবে সেটা দেবেন। পঞ্চায়েত থাকলে পঞ্চায়েত প্রধান সেটা ইস্যু করে, সেটাও একটা তুলে রাখবেন, হয়তো প্রয়োজন পড়তে পারে। আপনার মুখের কথাকে বিশ্বাস করবে। এরপরে দেখুন আর একটা নম্বর বলেছে অন্যান্য পরিচয়ের নথি। সেখানটা দেখুন সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন আমাদের অন্নপূর্ণা যোজনাতে, তারাও কিন্তু পাবেন, সেটা সরকার ঘোষণা করেছেন। তো এনাদের ক্ষেত্রে যেটা কারা কারা প্রযোজ্য নয়, অর্থাৎ যারা আবেদন করবেন তারা প্রযোজ্য, যারা নয় তারা প্রযোজ্য নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় হবে, কারণ এইরকম সংখ্যাটা খুবই কম সিএতে আবেদন করেছেন। তো এটা যদি আপনি হেড অফ দ্য ফ্যামিলি প্রযোজ্য নয় করে দিলেন, সদস্য 1 প্রযোজ্য নয় করে দিলেন, যাদের হবে, যারা আবেদন করেছেন তারা হ্যাঁ করবেন। হ্যাঁ করার পর আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বারটা দেবেন। আবার ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ, তাহলে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ সিএ সার্টিফিকেট পেয়েছেন, আবেদন করেছেন। এই সংখ্যাটা খুব কম, মানে নামমাত্র সংখ্যা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় হবে। তো এগুলো প্রযোজ্য নয় হবে, আমি এক্ষেত্রে প্রযোজ্য নয় ধরে নিচ্ছি। আমার 1 জন 2 জন 3 জন সদস্য ছিল, 4 জন। আচ্ছা, এরপরে দেখুন এই আরেকটা কলাম রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি। কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, শিল্পী ক্রেডিট কার্ড, আমি বলেছিলাম কী কী কাগজ লাগবে সেখানটায় আলোচনা করেছিলাম, মৎস্যজীবী ক্রেডিট কার্ড,
হ্যাঁ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো কে পান? প্রদানকারী, এখানে দেখুন প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, অর্থাৎ এই যে কার্ডগুলো পেয়েছেন, কে কার্ডগুলো ইস্যু করেছেন। কার্ড যিনি ইস্যু করেছেন কার্ডের গায়ে লেখা থাকবে কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, সংশ্লিষ্ট দপ্তরের নাম লেখা থাকবে। তো সেটা আপনারা এখানে বিবরণটা দিয়ে দেবেন। যেমন এখানটায় রয়েছে নাম্বারটা, ক্রেডিট কার্ড নাম্বারটা দিয়ে দিলেন এখানটায় যদি থাকে। এবার অনেকেরই থাকবে না, এটাও অনেকেরই থাকবে না। যেমন কিষাণ ক্রেডিট কার্ড অনেকের রয়েছে, মানে কারো কিছু না কিছু রয়েছে, কারো কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, তো কারো যারা যিনি মাছের মৎস্যজীবী ব্যবসা করেন ওনার মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকতে পারেন। যিনি গান শিল্পী, আর্ট করেন ওনার এটা থাকতে পারেন। তো প্রত্যেকেরই সব কিছু থাকবে না, এক একজনের এক একটা থাকবে। তো যার যেটা রয়েছে, পরিবারের প্রধানের যদি থাকে সেক্ষেত্রে নাম্বারটা দেবেন। আর যদি না থাকে, ধরুন এমনও হতে পারে যে নেই, তার কিছুই নেই, তাহলে এখানটায় এনে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল। আপনার নেই, আপনি ওগুলো দিচ্ছেন না। যদি থাকে তো নাম্বার দেবেন, আইডি সংখ্যাটা দেবেন। কোন তারিখে ইস্যু হয়েছে সেটা দেবেন এখানটায়। সদস্য একই যদি থাকে একই রকমভাবে। সাধারণত এগুলো থাকবে না, কিছু করার প্রয়োজন হয়তো পড়বে না। সদস্য 2 তো থাকার কথাই না, সদস্য 3 থাকার কথাই না। চলুন আমরা নেক্সট পয়েন্টটাতে যাই। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, 3 নম্বর পয়েন্ট। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। অনেকের নাম বাদ পড়ে গেছে, ট্রাইব্যুনালে সে অ্যাপ্লিকেশন করতে পেরেছে, তাদেরকেও কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়েছে। অনেকে অ্যাপ্লিকেশন করতে পারেননি, ট্রাইব্যুনালে নাম অ্যাপ্লিকেশন করতে পারেনি, বিচারাধীন নয় আর কি। সেক্ষেত্রে কী করবেন? আবার অনেকে রয়েছে, নাম রয়েছে আপনাদের এসআইআর 26-এ নাম রয়েছে, তো সেক্ষেত্রে তো সেটা প্রযোজ্য নয়। পরিবারের প্রধান তার প্রযোজ্য নয়, বাকি সদস্য প্রযোজ্য নয়। আমি এখানে প্রযোজ্য নয় দিলাম, এটা প্রযোজ্য নয় দিয়ে দিলাম। কিন্তু যদি প্রযোজ্য হয়, যেহেতু এখানে যারা ট্রাইব্যুনালে মামলা করছেন তাদেরকেও সুযোগ দিচ্ছে এই ফর্ম ফিল আপটা করার, তাহলে হ্যাঁ লিখবেন। তাদের ক্ষেত্রে এটা হ্যাঁ হবে। হ্যাঁ, তবে মামলার বিবরণটা দিতে হবে। এখানে বিবরণটা পরিষ্কার করে কিছু বলেনি কীভাবে বিবরণটা দিতে হবে। তো সেটা ধরুন যে সেটা হয়তো আপনি একটা কেস নাম্বার দিতে পারেন, তারপরে সেটা মানে কবে সেকেন্ড রায় হবে ইত্যাদি ইত্যাদি কোনো তথ্য যদি ছোটোখাটো থাকে সেটা আপনি দিতে পারেন। তার নাম্বারটা দিয়ে দিলেন, ট্রাইব্যুনালে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারটা দিয়ে দিলেন। তো এরকম কিছু বিবরণ ছোট্ট করে দিয়ে দিলেন। সদস্য 1 হলে সদস্য 1, 2 হলে 2, এগুলো তো স্টুডেন্টের ক্ষেত্রে তো হবে না। আচ্ছা, এইবার এখানটায় যেটা আসছি পরের আর একটা পার্ট, যেটা 4 নম্বর, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। তাদের ক্ষেত্রে দেখুন 1 নম্বরে বলেছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে শিশু সদস্য, হ্যাঁ, সদস্য নাম্বার শিশু সদস্য। শিশু সদস্যের মধ্যে কারা কারা পড়ছে? শিশু সদস্যের মধ্যে 14 বছরের নিচে কিন্তু সবাই শিশুর মধ্যে পড়ছে। তো আমার এখানে এও শিশু, আমার এখানে কিন্তু সবাই শিশুর মধ্যে। এই ফর্মটার ক্ষেত্রে কিন্তু আমি ছোটো করছি, এও শিশুর মধ্যে পড়বে, এও শিশুর মধ্যে পড়বে, এও কিন্তু শিশুর মধ্যে পড়বে। তাহলে সঙ্গীতা সরকার, এখানটা দেখুন লেখা আছে যে সদস্য 1, মানে শিশু সদস্য 1। এবার শিশু সদস্যের মধ্যে কিন্তু এ পড়ছে, তাহলে এ শিশু সদস্য 1, এ শিশু সদস্য 2, এ শিশু সদস্য 3। তাদের নামটা এখানে দিলেন, তার নামটা এখানে সঙ্গীতা সরকার দিয়ে দিলেন। এখানে সে কোন শ্রেণীতে পড়াশোনা করে আমি এখানে লিখছি, এটা আপনাদের বোঝার জন্য আমি এটা লিখে দিচ্ছি, কারণ এত কিছু লিখলে তো আর ফর্ম ফিল আপ শেষ করতে পারবো না। আমি তো এখনও পর্যন্ত শেষ পর্যন্ত যেতেই পারলাম না। তাহলে শ্রেণী সে কোন ক্লাসে, ধরুন সে ক্লাস 8 বা 9-এ পড়ে, ধরুন সে 8-এ পড়ে। বিদ্যালয়ের নাম, সে কোন স্কুলে পড়াশোনা করছে সেটার নাম দিয়ে দেবেন। ধরন, অর্থাৎ বিদ্যালয়টা সরকারি না বেসরকারি, বেশিরভাগ ক্ষেত্রে সরকারিতেই পড়বে, সরকারি দিয়ে দেবেন।
বিদ্যালয়ের ধরনের দেখুন লেখা আছে অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করতে বলেছে, ওপেন স্কুল কিনা, হোম স্কুল কিনা ইত্যাদি ইত্যাদি। তো এখানে 2 নম্বরে কি হবে, শিশু সদস্য 2 এর নাম অঙ্কুশ আমি নাম দিয়েছি। তো এখানে অঙ্কুশ সরকার, এখানে সে ধরুন ক্লাস 2তে পড়ে, এখানে 2 দিয়ে দিলাম। বিদ্যালয়ের নাম সে কোনো একটা প্রাইমারিতে হবে, ধরুন রাধানগর এপি দিয়ে দিচ্ছি একটা স্কুলের নাম, রাধানগর এপি স্কুল। ধরুন কি সে সরকারি। শিশু সদস্য 3, সে তো 3 বছর বয়স, সে তো এখন স্কুলে যাচ্ছি না, তাহলে তার ক্ষেত্রে এটা কিন্তু এনে হয়ে যাবে, সে তো পড়াশোনা শুরু করেনি, তাহলে সেটা কিন্তু আপনি এখানটা কিছু করবেন না, অর্থাৎ সে পড়াশোনা করে না, সে কিছু করবেন না, এটা ছেড়ে দেন। এর পরের পার্টটাতে আমরা চলে যাই, শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1 মানে কে ছিল, 1 মানে ছিল আমাদের সঙ্গীতা সরকার। তার বয়স কত, তার বয়স এখানে 14। তাহলে দেখুন এখানে একটা কলাম রয়েছে, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। তাহলে মোটামুটি ওদের সম্পূর্ণ হওয়ারই কথা, 16 বছর আর একটা হাতে টিকা বাকি আছে, সঠিক ইনফরমেশন আমি বলতে পারছি না। এটা ওই আই কার্ডেই লেখা থাকে বাচ্চাদের ঘন্টায় কত বছর বয়স পর্যন্ত তারা টিকা পাবে, তো ওটাও একটু আপনারা দেখে নেবেন। এটা সম্ভবত সম্পূর্ণ হয়েছে আমি এখানে ধরে নিচ্ছি, বা যেহেতু এখানে একটাই কলাম এটা দিয়ে দিলেন। শিশু সদস্য 2, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ, এটা শুরু হয়েছে আছে আবার সম্পূর্ণ হয়েছে একটাই যেহেতু, তাহলে এটা হ্যাঁ করে দিলেন। শিশু সদস্য 3, এও টিকাকরণ শুরু হয়েছে, এটা তো হ্যাঁ করলেন, কারণ টিকাকরণ হয়নি এমন পাওয়া যায় না। আবার যদি এরকমও হয় যে টিকা হয়নি, তাহলে এখানে কিন্তু উল্লেখ করতে হবে কেন হয়নি। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডিটা দিতে হবে আপনাদের, হেলথ সেন্টার থেকে যে কার্ডটা দিয়েছিল সেই কার্ডের আইডিটা দেবেন। যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণটা উল্লেখ করতে হবে। তো এটা সাধারণত আপনারা হ্যাঁই করে দেবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা নিয়ে নেন। এই সেই পয়েন্টটা, যে পয়েন্টটা আপনাদের যেটা দেখাবো বলেছি, যে সরকারি প্রকল্পের আয়তায় সুবিধা নিচ্ছেন, এইটা হচ্ছে আপডেট হয়েছে। হ্যাঁ, এটাতে ঘর করা আছে, আমি এই আপডেটটা আপনাদের দেখাচ্ছি, আমি ট্যাব থেকে এটা দেখাচ্ছি, এটা আমি আর লিখবো না, এটা আমি ট্যাব থেকে দেখে পরে আবার আসবো। এই যেটা বলছি সরকারি আয়তায় সুবিধা, এখানটা দেখুন আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। এখানে দেখুন পরিবারের প্রধান হ্যাঁ বলেছে, না বলেছে, প্রকল্পের এখানে নাম বলেছে। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান বলেছে, অর্থাৎ এই জিনিসটা এখানটায় একটু আপডেট হচ্ছে। এই যে আমি একটু পার্থক্য দেখাচ্ছি, দেখুন এটাতে দেখুন বাদিকে এটা যেমন ছিল তেমন, এখানে পরিবারের প্রধান হ্যাঁ না এটাও ঠিক ছিল, এই প্রকল্প বলে এখানে আর কিছু করা ছিল না, এখানে ঘরও করা নেই। হ্যাঁ, আর এই জায়গাটা এখানে আপডেট করে এই ঘরগুলো করে এটা বড় হয়ে গেছে, স্পেস হয়েছে, তাই এটা 13 পাতা হয়ে গেছে। 12 থেকে এইটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। মানে ইনফরমেশান আগে যা চাওয়া হয়েছিল এখনও ঠিকই চেয়েছে, শুধু ঘর করার কারণে আর কয়েকটা জিনিস ইনপুট করার কারণে 12 জায়গায় 13টা হয়েছে, যে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তো এখানে প্রকল্পের নাম দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তো পরিবারের প্রধান এখানে দেখুন পরিবারের প্রধান উনি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেতে পারেন। হ্যাঁ, বা যে সমস্ত আর্টিস্টরা রয়েছেন তারা পাচ্ছিলেন টাকা, যেটা আর যদি সে কিছু টাকায় না পায় তাহলে তো কিছু না। এখানে আমি কয়েকটা নাম লিখেছি, দেখুন যে এইগুলোর মধ্যে আপনারা পড়েন কিনা, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বেকার ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী প্রকল্প, জয় বাংলা পেনশন স্কিম, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী, এগুলো ভূমিহীন ক্ষেত মজুর, এই জিনিসটা রয়েছে, এটা হতে পারেন। হ্যাঁ, তো এগুলোর মধ্যে কোনো একটা যদি তিনি পেয়ে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই এখানটায়
এখানটায় কিন্তু কী করতে হবে, প্রকল্পের নামের জায়গায় এখানে কিন্তু উল্লেখ করতে হবে। একের অধিক যদি পেয়ে থাকেন তাহলে লিখবেন, লিখে হ্যাঁ লিখবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? দেখুন এই জায়গাটায় একটা ক্যাচিং পয়েন্ট, এখানটায় কিন্তু শুধু হ্যাঁ আছে, না কিন্তু নেই। মানে আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি প্রত্যাহার করতে চান বলে আপনাকে আবার শুধু একটাই অপশনই দেওয়া হয়েছে, হ্যাঁ। মানে এরকম যদি থাকতো যে হ্যাঁ অথবা না, তাহলে আপনি হয়তো না করতেন অথবা হ্যাঁ করতেন। যেহেতু এখানে শুধু হ্যাঁ আছে, তাহলে এবার আপনি এটা কী করবেন, অপশনই তো নেই, আপনাকে হ্যাঁই করতে হবে। কারণ আপনি একসঙ্গে সরকারি দুটো সুবিধা পাবেন না, মানে একটাই সুবিধা আপনাকে দেওয়া হবে, যারা কোনো একটা পাবেন সেটা বোঝা যাচ্ছে। সেই কারণে আমার মনে হয় এই জায়গাটাতে তাই করা হয়েছে। যদিও আমি সম্পূর্ণ সঠিক নাও হতে পারি, এটা আমার ধারণা, তাই আমি এটা আপনাদের বললাম। এখানে দেখুন ডান দিকে লেখা আছে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে, প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্ন করতে হবে, এটা বলে দিয়েছে। কারণ আপনাদের একটাই সরকারি প্রকল্প আপনাদের চালু থাকবে, সবগুলো আপনারা পাবেন না। এখানে সদস্য 1, আমার সেই পরিবারের মধ্যে সদস্য 1 কে ছিল? আমার পরিবারের মধ্যে সদস্য 1 ছিলেন শিউলি সরকার, ইনি সদস্য 1, সঙ্গীতা সরকার সদস্য 2, অঙ্কুশ সরকার 3, অর্পণ সরকার 4 এবং সবুজ সরকার ছিলেন হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির এখানে প্রথম কলামটাই ছিল হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে সদস্য সংখ্যা 1, এখানে কিন্তু আপনাদের অবশ্যই লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার, কারণ আপনারা লক্ষ্মীর ভাণ্ডার থেকেই কিন্তু এখানটায় আসছেন। তাহলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন, এখান থেকে অবশ্যই লিখবেন হ্যাঁ বের হতে চান, বা আরও তার সঙ্গে যদি কিছু পেয়ে থাকেন সেটা লিখবেন, যেগুলো যেগুলো বলেছি। সদস্য 2 স্টুডেন্ট, সে যদি পড়াশুনো করে সেখান থেকে, যেমন আপনার কন্যাশ্রী, এরপরে যুবশ্রী ইত্যাদি, হ্যাঁ, এই যে স্কিমগুলো রয়েছে এখান থেকে যদি মেধাশ্রী থেকে যদি টাকাগুলো পেয়ে থাকেন তাহলে সেগুলো এখানে কিন্তু লিখতে হবে। ওটা বছরে এককালীন দেওয়া হয়, ওটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়, তো ওগুলো কিন্তু লিখবেন আপনারা। যদি পেয়ে থাকেন তাহলে লিখবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না লিখবেন। সদস্য 3 এক্ষেত্রে পাবে না, কারণ সে সবে স্কুল যাওয়া শুরু করেছে। সদস্য 4 তো নেই, মানে আমার এই পরিবার অনুযায়ী, অর্থাৎ আমি এই পরিবার অনুযায়ী যদি ভাবি, সদস্য 4 3 বছর পরে সে তো পাবেই না, কিছু করার দরকার নেই। আচ্ছা, এই ছিল আপডেট ফর্মের এই পেজটা আমি এখান থেকে দেখালাম। এবার আমি আবার পরেরটাতে চলে যাব, যেটা বর্কিত নাম্বার ঘোষণা এবং সম্মতি যেটা বলেছে, এটা আমি লিখবো, যেহেতু আমি এটা এখানে রয়েছে ঘোষণা এবং সম্মতি। এখানে কিন্তু আপনাদের অবশ্যই সম্মত শব্দ একটা রয়েছে, এখানটা টিক দেবেন। এখানে সম্মত না টিক করলে কিন্তু হবে না। এখানে আপনারা আপনাদের স্বাক্ষরটা করবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি এটাকে স্বাক্ষর করবেন। সাধারণত 1 নম্বর সদস্য এখানে স্বাক্ষরটা করবেন। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত তথ্য কোনো মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে বলে এখানে আপনারা স্বাক্ষর করলেন। ব্যাস, এই পর্যন্তই আপনাদের কাজ। এরপরে এই যে কলামটা দেখা যাচ্ছে, এই নিচের অংশটা, এটা কিন্তু সরকারি ব্যবহারের জন্য এখানে বলে দিয়েছে। এখানটায় দেখুন, তবু আমি একটু বলে দিচ্ছি, এখানটায় একটা কথা লেখা আছে যে আমি আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। অর্থাৎ এখানে কোনো একজন আধিকারিক, ওনার স্বাক্ষর দিতে হবে, ওনার নাম, ওনার পদ, উনি কী পদে রয়েছেন সেইটা লিখতে হবে, তারিখ এবং এখানে স্থান দেবেন। তো এই গেল, মোটামুটি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কিছু কয়েকটা পয়েন্ট একটু কনফিউশন হয়েছিল, তো আপনারা কাজ করবেন, আপনারা একটা জেরক্স কপি বাড়তি করে রাখবেন, করে রেখে আপনারা প্রথমে সেটা লিখবেন। লেখার পরে যদি ভুল হয় তাহলে আপনাদের কাছে আর একটা অপশন থাকছে, সেটা করবেন।
তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই শেয়ার করুন, সবাইকে দেখিয়ে দিন। হয়তো ইউটিউবে এমন ভিডিও এখনও পর্যন্ত আসেনি বা আসতেও পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আপনাদের দিনটি শুভ হোক।